নমস্কার। স্ক্যাটার থটসের আজকের গল্পটা একটু স্পেশাল। এই প্রথম আমরা প্রিন্ট মিডিয়ায় সংকলিত কোনো গল্প নিয়ে কাজ করছি। আজকের গল্প রক্ত উপবিদ, নেওয়া হয়েছে সেরা ভূতভুতুম সংকলন 2019 থেকে। এই সংকলনের স্রষ্টা ভূতভুতুম ফেসবুক গ্রুপটি বর্তমানে ভার্চুয়াল জগতে একটি অত্যন্ত পরিচিত নাম, আর সেই গ্রুপেরই একজন জনপ্রিয় লেখক অঙ্কুর বরের লেখা দিয়েই শুরু হবে আমাদের এই নতুন ভেঞ্চার। এই নতুন ভেঞ্চার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, অঙ্কুর বরের রক্ত উপবিদ। দে, জিনিসটা আমার হাতে দে। মঞ্জিল স্থির দৃষ্টিতে দেখল কথাটা বলতে বলতেই কাপালিক রুদ্রচণ্ড ধীরে ধীরে নিজের বাম হাতটা তার দিকে বাড়িয়ে দিয়েছেন। একটু আগেই মন্ত্রপাঠ থামিয়েছেন কাপালিক। সামনে জ্বলতে থাকা হোমের বেদি থেকে কাঠ পোড়ার চচ্চরে অস্বস্তিকর আওয়াজটা হঠাৎ করেই এই নিস্তব্ধ পরিবেশে যেন তীব্রতর হয়ে মঞ্জিলের কানে এসে ধাক্কা মারছে। হোমাগ্নির হলদেটে আলো ছড়িয়ে পড়েছে গর্ভগৃহের প্রতিটি কোণে, আর সেই হলদেটে আলোয় কি ভয়ঙ্কর আসুরিক ক্রূরতা ফুটে উঠছে কাপালিকের বিঘৎ চেহারা জুড়ে। রক্তবর্ণ পোশাক পরিহিত একটা বিরাট লোমশ বপু, মাথায় রক্তবস্ত্রের আচ্ছাদন পাগড়ির আকারে বাঁধা, সারা অঙ্গে ছাই, গলায় হাতের বাজুতে একাধিক রুদ্রাক্ষের মালা, কপালে তেল সিঁদুরের ঘন প্রলেপ, ঘন কাঁচা পাকা গোবদারি ছাতি পর্যন্ত নেমে এসছে। নোংরা অপরিষ্কার নখগুলো এতটাই দীর্ঘ যে সেগুলো বেঁকে গেছে চরকির মতো। চোখগুলো বড় বড়, রক্ত জবার ন্যায় টকটকে লাল। আকণ্ঠ মদ পান করায় কথা ঈষৎ জড়তা। এই অন্ধকার অমাবস্যার রাতে এই পরিত্যক্ত মন্দিরের গর্ভগৃহে উপাসকের আসনে উপবিষ্ট কাপালিকের এই ভয়ঙ্কর রূপ দেখলে যে কোনো সাধারণ মানুষের বুকের ভিতরটা এক লহমায় কেঁপে উঠবে। মঞ্জিল আরও একবার আর চোখে গর্ভগৃহের ভিতরে চোখ বুলিয়ে নিল। 10 বাই 12 ফুটের জানালাবিহীন এই আধা অন্ধকার ঘরের একটাই মাত্র দরজা। দরজার দিকে পিঠ ঠেকিয়ে এই মুহূর্তে সে নিজে দাঁড়িয়ে। দরজার এক পাশে কালো কাপড় কোমরে জড়িয়ে করজোড়ে দাঁড়িয়ে আছে কাপালিকের 2 শিষ্য। হোমাগ্নির হলুদ আলোয় তাদের অস্থির দৃষ্টি দেখেই বোঝা যাচ্ছে তারা দুজনেই কাপালিকের পরবর্তী আদেশের অপেক্ষা করছে। গর্ভগৃহের ঠিক মাঝখানেই সিঁদুর মাখানো পাথর দিয়ে বানানো একটা যজ্ঞবেদী। সদ্য সমাপ্ত হয়েছে হোম। একটা বিকট দম বন্ধ করা ভারী ধোঁয়া আর সেই সঙ্গে এক কর্পূর পোড়ার গন্ধ সেই যজ্ঞবেদী থেকে সারা ঘরে ছড়িয়ে পড়ছে খুব দ্রুত। যজ্ঞবেদীর চতুর্দিকে নানা রকম উপাচার সামগ্রী। তার কিছু ব্যবহার হয়েছে ইতিমধ্যে, আর কিছু এখনো বাকি। ঘরের মধ্যে ঢুকতেই মঞ্জিলের চোখ পড়েছিল মন্দিরের একমাত্র বিগ্রহের ওপর। দরজার উল্টো দিকে মঞ্জিলের মুখোমুখি এক পাথুরে বেদির ওপর হাত দুয়েকের দেবী মূর্তি। আপাত দৃষ্টিতে কালী মায়ের কথা মনে পড়লেও খুঁটিয়ে দেখলে বোঝা যায় মূর্তিটি সাধারণ কালী মায়ের মূর্তির থেকে কিছুটা আলাদা। কালো কোষ্ঠী পাথরের অর্ধনগ্ন দেবী মূর্তিটি অষ্টভুজা, এক হাতে খড়গ আর এক হাতে তলোয়ার, 2টি হাতে নরকরটি, 2 হাতে বর আর অভয় মুদ্রা। আর যে 2টি হাত বাকি রয়েছে তাতে একটিতে ধরা সন্ন্যাসীর কাটা মুন্ড, আর সেই কাটা মুন্ডর নিচে অপর হাতে ধরা একটা বাটি। মাথায় করটির মুকুট, গলায় করটির মালা। দেবীর পায়ের তলাতে মহাদেবের বদলে করটি স্তূপ। দেবী অস্থি সার, লোলজিহ্বা বক্ষ পর্যন্ত প্রসারিত। কিন্তু যে জিনিসটা মঞ্জিলকে সব থেকে বেশি অবাক করেছিল তা হলো দেবীর পদতলে থাকা 3টি কাকের মূর্তি। এত জীবন্ত, এত নিখুঁত ভাস্কর্য মঞ্জিল খুব কম দেখেছে। যে কেউ এক পলক দেখলেই বলে দেবে জিনিসটা অ্যান্টিক। কিন্তু কোথাও গিয়ে যেন একটা অস্বাভাবিকতা, কিছু যেন একটা লুকিয়ে আছে মূর্তিটায়। ভক্তি তো আসেই না, উল্টে একটানা বেশিক্ষণ তাকালে আপনা থেকেই সারা শরীরে এক অদ্ভুত শীতল ভয়ের অনুভূতি ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ধোঁয়ায় আর উগ্র কর্পূর পোড়ার গন্ধে
মঞ্জিলের চোখ নাক জ্বালা করছে। সে দেখল কাপালিক রুদ্রচণ্ড একইভাবে তার দিকে হাত পেতে বসে রয়েছেন। মঞ্জিল ধীরে ধীরে প্যান্টের ডান পকেট থেকে বের করে আনলো একটা সুতোর দলা। জিনিসটা দেখেই আগের সেই শিরশিরে ভয়টা কোথায় যেন ধোয়ার মতো উবে গেল। তার বদলে এক ভয়ঙ্কর রাগে চোয়াল শক্ত হয়ে উঠল মঞ্জিলের। কয়েকটা মুহূর্ত মাত্র, কিন্তু এই ক্ষুদ্র সময়ই কতগুলো দৃশ্য তার চোখের সামনে ফুটে উঠল, সিনেমার ছবির মতো। মঞ্জিলের পুরো নাম মঞ্জিল নারায়ণ সান্যাল। হিজলগঞ্জে সান্যাল পরিবার একসময় জমিদার বাড়ি হিসেবে পরিগণিত হতো। প্রভাব, প্রতিপত্তি, লোকলস্কর সবকিছু মিলিয়েই একটা দারুণ রমরমা ছিল এই জমিদার বাড়ির। কিন্তু কালচক্রের নিয়মে আর জ্ঞাতিগোষ্ঠীর বিবাদে সেই সম্পত্তি ক্ষয় হতে হতে আজ এসে ঠেকেছে কয়েক বিঘা জলা জমি আর একটা বিরাট ক্ষয়িষ্ণু বাড়িতে। লোকজনও বিশেষ কেউ থাকে না আর এই বাড়িতে। ছোট তরফের বর্তমান উত্তরাধিকারী রতনতনু সান্যালের বয়স 60-এর ওপর। পত্নী বিয়োগ ঘটেছে বহুদিন। ছেলে মঞ্জিল নারায়ণ কাজের সূত্রে কলকাতা নিবাসী। বড় কোম্পানির উচ্চ পদে আসীন হওয়ার ফলে প্রায়ই তাকে দিল্লি মুম্বাই দৌড়তে হয়। যেটুকু সময় পায় মাঝে মধ্যেই বাবার সাথে এসে দেখা করে যায় মঞ্জিল। রতনতনুবাবুর বয়স 60-এর ওপর হলে কি হবে, বার্ধক্যজনিত কিছু সাধারণ রোগ ছাড়া তিনি মোটামুটি সুস্থই। মঞ্জিলের যেহেতু টাকার অভাব নেই, তাই বাবার দেখাশোনার জন্য একজন রান্নার আর একজন কাজের লোক সবসময় এই বাড়িতে থাকে। তারাই রতনতনুবাবুর দেখাশোনা করেন। কয়েক বছর আগে পর্যন্ত স্বামী পরিত্যক্তা বৈমাত্রীয় বোন কনকপ্রিয়া দাদা রামতনুর কাছেই থাকত, কিন্তু কিছুদিন হলো তিনি দেহ রেখেছেন। বোনের একমাত্র কন্যা মিলি, তার ভালো নাম অপলা মজুমদার। মিলি বেশ ফর্সা, লম্বা, পান পাতার মতো মুখ, দীঘল কালো চোখ আর লম্বা চুল সুন্দরীর সংজ্ঞাই বহন করে। ছোটবেলা থেকেই মঞ্জিল আর মিলি একসাথে মানুষ। মাতৃহারা মঞ্জিলকে কনকপ্রিয়া দেবী সন্তান স্নেহেই মানুষ করেছেন। শান্ত স্বভাবের মঞ্জিল পড়াশোনায় তুখর হলেও ছোট থেকেই পুজো, দেবদেবী প্রভৃতি উপাচারে তার প্রবল আগ্রহ। সেই তুলনায় মিলি অনেক চঞ্চল, ঠিক যেন পাহাড়ি কোনো ঝর্ণা। মিলির এই উচ্ছল ভাবটাই সব থেকে বেশি আকর্ষণ করত মঞ্জিলকে। আর এই আকর্ষণটাই বয়স বাড়ার সাথে সাথে রূপ পরিবর্তন করে ভালো লাগার রূপ নিতে শুরু করে। সম্পর্কটা দূরের হলেও মিলির সাথে মঞ্জিলের যে একটা রক্তের সম্পর্ক রয়েছে, সেটা যেন কোথাও গিয়ে গৌণ হতে লাগলো দুজনের কাছেই। কনকপ্রিয়া দেবী গ্রাম্য মহিলা হলেও যথেষ্ট চালাক চতুর। তিনি সবটাই বুঝতে পারলেন। সেই সঙ্গে এটাও বুঝলেন যে দাদা রতনতনু সান্যাল তার প্রতি যতই স্নেহপরায়ণ হন, মঞ্জিলের আর মিলির এই গোপন মনের ভাব যদি কোনো ক্রমে তার কান অব্দি পৌঁছয়, তাহলে মা মেয়েকে পুনরায় আশ্রয়হীন হতে হবে। শুরু হলো দাদার চোখ এড়িয়ে মেয়ের প্রতি শাসন। কিন্তু ওই যে প্রথমেই বলেছিলাম, মিলি ছোটবেলা থেকেই একরোখা, জেদি আর একগুঁয়ে। শত শাসন, অনুযোগ, অনুরোধ, উপরোধেও যখন মেয়েকে কিছুতেই দমানো গেল না, কনকলতা দেবী বাধ্য হয়ে ভাইপোর শরণাপন্ন হলেন। সদ্য পড়াশোনা শেষ করে একটা চাকরি পেয়েছে মঞ্জিল। ইচ্ছে ছিল এইসব বিধিনিষেধের চোখ রাঙানি সম্পর্কের বেড়া টপকে মিলিকে নিয়ে শহরে পালিয়ে যাবে চিরদিনের জন্য। সেখানেই বাঁধবে তাদের সুখের সংসার। কিন্তু তার আগেই মঞ্জিলের নিকটে হাজির হলেন কনকপ্রিয়া দেবী। নারীর চোখের জল, মাতৃমায়া যে কতটা, সেটা বোঝার ক্ষমতা মাতৃহীন মঞ্জিলের আগে হয়নি। ফলত যা হওয়ার তাই হলো। এসব হওয়া পাপ। ভুলে যাস না অপলা, আমরা ভাই বোন, আমরা এতটা স্বার্থপর হতে পারি না। এই ধরনের বাক্যবন্ধ আর সেই সঙ্গে তুমুল কথা কাটাকাটির বিনিময়ে প্রায় একরকমভাবে মিলিকে প্রত্যাখ্যান করে চাকরি নিয়ে শহর পাড়ি দিল মঞ্জিল। কনকপ্রিয়া দেবী বুঝলেন এই সুযোগ। আঁচ গরম থাকতে থাকতেই কাজ সারতে হবে। দাদাকে কোনো রকমে রাজি করিয়েই মেয়ের জন্য পাত্র ঠিক করে ফেললেন কনকপ্রিয়া দেবী। সুন্দরী অপালার পাত্র পেতে দেরি হলো না।
জাতে ব্রাহ্মণ হলেও পাত্রপক্ষ বড়ই উদার। ইউএসএতে কর্মরত শুভঙ্কর ভট্টাচার্য সুপুরুষ, দক্ষিণ কলকাতার বাসিন্দা। বাবা গত হওয়ার পর বাড়িতে বৃদ্ধা মা ছাড়া আর কেউই নেই। তাদের দুজনেরই মেয়েকে পছন্দ হলো। রাগে, অপমানে, দুঃখে জর্জরিত মিলি এক মুহূর্ত দেরি না করে বিয়েতে রাজি হয়ে গেল। বিয়ের পরই মিলি পাড়ি জমালো ইউএসএ। মিলির বিয়ের খবর পেয়ে মঞ্জিলও আর দেরি করল না। কয়েক বছরের মধ্যেই বিয়ে সেরে ফেলল সেও। কিন্তু তার বিয়ে বছর খানেকও টিকল না। তারপর থেকেই মঞ্জিল একলা। রতনতনুবাবু ছেলে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। মিলির একটি ছেলে হলো। দেখতে দেখতে 10-10টা বছর কেটে গেল। ইতিমধ্যে কনকপ্রিয়ার আকস্মিক প্রয়াণে মিলি দেশে ফিরতে না পারলেও ঠিক করেছিল এবারে দুর্গাপুজোয় মামার বাড়ি সে আসবেই। আর হিজলগঞ্জে পৌঁছেই সে দীর্ঘ 10 বছর পর মুখোমুখি হলো মঞ্জিলের। দীর্ঘ 10 বছর পরেও মিলি যেন ঠিক আগের মতোই সুন্দরী। ওর যে একটা 10 বছরের ছেলে আছে এটা কেউ না দেখলে বিশ্বাসই করবে না। স্বামী সন্তান নিয়ে সে বেশ সুখেই আছে, এ ওর হাব ভাবেই প্রকাশ পায়। কিন্তু মঞ্জিল, সে কি পেল জীবনে? না পেল প্রেম, না পেল সুখ। মিলিকে দেখে মঞ্জিলের বুকের ভিতর যেন একটা হিংসের কাল নাগ দংশন করে। এই কালনাগের দংশন ততই বাড়তে থাকে যতই সে মিলি আর শুভঙ্করকে একসাথে দেখে। একদিন ভুল করে কি একটা কাজে দোতলায় একটি ঘরে ঢুকতে গিয়ে শুভঙ্কর আর মিলিকে ঘনিষ্ঠ অবস্থায় আবিষ্কার করে মঞ্জিল। প্রাথমিকভাবে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেও সেটা কয়েক মুহূর্তের জন্য। তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসতেই সেই বিষাক্ত কালনাগ ফের ফণা বিস্তার শুরু করে তার মনে। এই শুভঙ্করের সাথে বিয়ে না হলে মিলি আজ তার হতো, আজ তারও একটা এমন সুখের সংসার হতো। হয়তো এই বয়সী একটা সন্তান থাকতো, প্রেম থাকতো, সুখ থাকতো, আর সব থেকে বড় কথা মিলি থাকতো। সবকিছুর জন্য সে কায় মনোবাক্যে শুভঙ্করকেই দুষতে লাগলো। এই লোকটাই যত নষ্টের মূল। কথায় বলে মানুষের যখন হিংসে হয় তখন সবার আগে তার আত্মবিস্মৃতি ঘটে। নইলে মঞ্জিল মিলির সাথে যা করেছিল সেই অপরাধবোধেই ওর মাটিতে মিশে যাওয়ার কথা। কিন্তু না, মাটিতে তো মিশলই না, বরং প্রবল স্পর্ধায় সে এমন একটা কাজ করে বসলো যার জন্য মিলি একেবারেই প্রস্তুত ছিল না। কোজাগরী পূর্ণিমার দিন এ বাড়িতে লক্ষ্মী পুজো হয়। বিকেল থেকেই ভোগনাদার তোড়জোড় চলছিল। মিলি ভাড়ার ঘর থেকে এক একটা জিনিস কাজের লোকেদের বের করে দিচ্ছিল নিজের তত্ত্বাবধানে। জিনিসপত্র নিয়ে সবাই যখন বেরিয়ে গেল, মিলি দরজায় তালা দিতে যাবে, ঠিক এমন সময় পিছন থেকে তাকে আচমকা জড়িয়ে ধরে মঞ্জিল। ঠিক যেন এতক্ষণ এই মুহূর্তটারই অপেক্ষা করছিল সে। প্রাথমিক বিহ্বলতায় মিলি কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে গিয়েছিল। সে ভাবতেও পারেনি এতদিন পর মঞ্জিল এই রূপে তার সামনে এসে দাঁড়াবে। কিন্তু তার বিহ্বলতা ছিল কয়েক মুহূর্তের। পরক্ষণেই সে রাগে ফেটে পড়ে মঞ্জিলের ওপর। মঞ্জিল ওকে বোঝাবার চেষ্টা করে যে সে আজও মিলিকেই ভালোবাসে, আর ভালোবাসে বলেই অন্য কারোর সাথে বাঁধা সংসার সুখের হয়নি, টেকেনি। সবটাই শোনে মিলি চুপটি করে। আর সবটা শোনার পর সে দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় নিজের ইচ্ছে অনিচ্ছের কথা। তার পক্ষে কোনোভাবেই ফেরা সম্ভব নয়। তার স্বামী আছে, তার সন্তান আছে, সে এদের নিয়ে সুখী। মঞ্জিলের সাথে যা হয়েছে তাতে আন্তরিকভাবে দুঃখিত হলেও তার কিছু করার নেই, কারণ তাকে প্রত্যাখ্যান করার সিদ্ধান্তটা মঞ্জিলেরই ছিল। কথাটা জানিয়েই স্থান ত্যাগ করে মিলি। ঠিক কয়েক বছর আগে এর মিলির সাথে যা হয়েছিল সেই ঘটনারই যেন দৈবিক পুনরাবৃত্তি। রাগে, দুঃখে, প্রতিহিংসায় অন্ধ মঞ্জিল যখন একেবারেই দিশেহারা, ঠিক সেই মুহূর্তে সে সন্ধান পেল কাপালিক রুদ্রচণ্ডের। কোথায়, কিভাবে, কি সূত্রে তাদের আলাপ, সেই ইতিহাস আপাতত গোপন থাক। মঞ্জিল বুঝল মিলির তার কাছে ফিরতে গেলে শুভঙ্কর আর তার ছেলেকে চিরদিনের মতো সরে যেতে হবে পৃথিবী থেকে।
আর পুরো ব্যাপারটা এমনভাবে করতে হবে যাতে কারোর কোনো কিছুতে সন্দেহ না হয়। আর এই ব্যাপারে তাকে একমাত্র সাহায্য করতে পারে কাপালিক রুদ্রচণ্ড। কাপালিককে তাকে শুধু এমন কিছু একটা জোগাড় করে দিতে হবে যা শুভঙ্কর 3 দিনের বেশি একটানা নিজের শরীরে ধারণ করেছে। প্রথমে সে ভেবেছিল শুভঙ্করের কোনো জামা নিয়ে যাবে, কিন্তু একটা জামা কি একটানা 3 দিন শুভঙ্কর ধারণ করে? এই প্রশ্ন যখন তার মনে খচখচ করছে, ঠিক সেই মুহূর্তে মঞ্জিলের নজরে পড়ে বাথরুমের র্যাকে ঝুলতে থাকা একখানা সাদা উপবীতের দিকে। পইতে, এই বাড়িতে দোতলার দক্ষিণ দিকের এই বাথরুম মিলি আর তার পরিবারের ব্যবহারের জন্য বরাদ্দ হয়েছিল সেই প্রথম দিন। আজ নিচের বাথরুমের কলে কিছু একটা গন্ডগোল হওয়ায় মঞ্জিল ওপরের এই বাথরুমে এসেছিল স্নান করতে। আর এখানে এসেই তার এই মহার্ঘ বস্তু লাভ। এই বাড়িতে এই মুহূর্তে একমাত্র ব্রাহ্মণ সন্তান শুভঙ্কর, অর্থাৎ এই পইতে একমাত্র তারই হতে পারে। আর এই পইতেখানা শুভঙ্কর নিশ্চয়ই 3 দিনের বেশি ধারণ করেছে। কুটিল একটা হাসি খেলে যায় মঞ্জিলের ঠোঁটে। এই পইতেই হবে শুভঙ্করের মৃত্যুবাণ। কিভাবে? সেটার উত্তর একমাত্র রুদ্রচণ্ডের কাছে। পইতেটা হাতে নিয়েই জোরে শ্বাস টেনে তার ঘ্রাণ নিল কাপালিক। তারপর যজ্ঞবেদীর পাশে বিছিয়ে রাখা কলা পাতার উপর সেটি নামিয়ে টলমল পায়ে বজ্রাসনে বসে দেবী মূর্তির ষষ্ঠাঙ্গে প্রণাম সারল। মা মা মা, তুই কৃপা কর, মা তুই কৃপা কর। মঞ্জিল স্থির দৃষ্টিতে কাপালিকের কাজকর্মগুলি দেখছে। ইতিমধ্যেই একজন শিষ্য এসে আরেকটি মাটির সরা আর একটা কাটা ছাগ মাথায় এনে কলা পাতার উপর সাজিয়ে রাখল। মাটির সরায় কিছুটা রক্ত। মঞ্জিল কাপালিকের এই শিষ্যটিকে একটু আগেই দেখেছে হাড়িকাটের গোড়া থেকে বলির রক্ত কাঁচিয়ে কাঁচিয়ে একটি পাত্রে তুলতে। এই রক্ত সেই বলিরই রক্ত। এটা কে জানিস? মঞ্জিল খানিকটা অন্যমনস্ক হয়ে পড়েছিল। চমকে উঠে দেখল রুদ্রচণ্ডর ডান হাতের তর্জনী তুলে দেবী মূর্তির দিকে নির্দেশ করছেন। মঞ্জিল অজ্ঞতাসূচক ভঙ্গিতে মাথা নাড়তেই কাপালিক বলে উঠলেন, ইনি হলেন দেবী কাল কটকা, স্বয়ং মা কালীর এক ভয়ঙ্করী রূপ এই দেবী। কিন্তু কোনো শাস্ত্র, কোনো পুরাণে নার উল্লেখ নেই, উপাচারের বর্ণনাও নেই, খুঁজলেও পাবি না। স্বয়ং মা কালীর এক অংশ হওয়া সত্ত্বেও কেউ কোনো দিন এই দেবীর কথা কেন শোনেনি জানিস? মঞ্জিল ফের অজ্ঞের মতো মাথা নাড়ল। এই দেবীর উপাসনা আর শয়তানের উপাসনা প্রায় এক। দেবীর আরাধনা মূলত শাক্ততান্ত্রিকেরা করলেও এনার মন্ত্র অত্যন্ত গূঢ় আর উপাচার পদ্ধতি ভয়ঙ্কর কঠিন। দেবীকে উপাসনায় তুষ্ট করতে পারলে অসীম ক্ষমতা লাভ হয়, কিন্তু তুষ্ট করতে পারাটাই তো সবচেয়ে কঠিন। কেন কঠিন কেন? দেবী নিজে শক্তির অংশ হলেও তার শক্তির অর্ধাংশ তার 3 আশীর্বাদ ধন্যা পিশাচিনী কাল কজ্জলা, কাল কুণ্ডলা, কাল কণ্টকার মধ্যে বিভক্ত। এখানে শুধুমাত্র দেবীকেই ভোগ দিয়ে তুষ্ট করলে হয় না, দেবীর অধীনস্থ এই 3 ভয়ঙ্করী পিশাচিনীদের ভোগ দিয়ে তুষ্ট করতে হয় একই সাথে। আর সেই পিশাচিনীদের ভোগ কি জানিস? কি? মানুষ। নররক্ত হলো এদের ভোগ, কিন্তু একজন মানুষের রক্তে এরা তুষ্ট হয় না। এদের ক্ষুধার ততক্ষণ নিবৃত্তি হবে না যতক্ষণ নিবেদিত ব্যক্তির রক্তের বন্ধনে যুক্ত থাকা সকলকে এরা গ্রাস করে। তাই সাবধান, যার পইতে তুই এনেছিস এর সাথে তোর কোনো রক্তের সম্পর্ক নেই তো? এক মুহূর্ত কি যেন ভাবল মঞ্জিল।
শুভঙ্করের সঙ্গে না তার আর না মিলির কারোরই কোনো রক্তের সম্পর্ক নেই। শুভঙ্করের উপবিদ যদি দেবীকে নিবেদন করা হয়, তাহলে শুভঙ্কর আর তার রক্তের বন্ধনে যুক্ত থাকা লোকজন, অর্থাৎ শুভঙ্করের মা আর তার ছেলে পিশাচিনীর গ্রাসে পরিণত হবে। সে আর মিলিয়ে নিরাপদেই থাকবে, আর এটাই তো চেয়েছিল সে। কথাটা ভাবতেই একটা নিষ্ঠুর ক্রূর বক্র হাসি খেলে গেল মঞ্জিলের ঠোঁটে। মঞ্জিল সময় ব্যয় না করে রুদ্রচণ্ডের ঈষৎ কম্পমান চোখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, রক্তের সম্পর্ক? না, নেই। বেডসাইডের দামি ল্যাম্পের আলো ঘরের মধ্যে এক অদ্ভুত মায়াবী হলুদ আবহ সৃষ্টি করেছে। হেমন্তের শুরুতে কলকাতায় ঠান্ডা একদমই থাকে না। দামি এসির যান্ত্রিক খড়খড়ে একটানা নিরবিচ্ছিন্ন শব্দ আর টেবিল ক্লকের টিকটিক ছাড়া চারিদিক ভারী নিস্তব্ধ। এমনিতেও দক্ষিণ কলকাতার অভিজাত পাড়াগুলিতে দিনের বেলাতেও ফেরিওয়ালা রিকশার হর্ন ছাড়া খুব একটা কোনো আওয়াজ মেলে না। সেখানে রাত হলে তো কথাই নেই। কোল পর্যন্ত চাদর টেনে নাকের ডগায় একটা চশমা এঁটে একটা বই পড়ছিলেন বিনতা দেবী। কিন্তু তার মন বারবার বিক্ষিপ্ত হচ্ছিল কোনো অজানা কারণে। ষাটোর্ধ বিনতা দেবীর ছেলে, বৌমা আর নাতি ইউএসএতে থাকে। ছেলে শুভঙ্কর অনেকবার মাকে বলেছে তাদের সাথে এসে থাকতে, কিন্তু বিনতা দেবী কোথাও গিয়ে যেন শিকড়ের টানটা ঠিক ছিন্ন করতে পারেননি। ছেলে আসে মাঝে মধ্যে, কিন্তু বৌমা মিলি দীর্ঘ 10 বছর পর দেশে ফিরল। এখন ওরা হিজলগঞ্জে, বৌমার বাপের বাড়ির দেশে। পরশু নাগাদ ওরা এখানে আসবে। দিন 10 মতো কলকাতায় থাকবে, তারপর আবার ব্যাক টু ইউএসএ। হঠাৎ বই বন্ধ করে সোজা হয়ে বসলেন বিনতা দেবী। না, এইভাবে অস্বস্তি নিয়ে বেশিক্ষণ থাকা যায় না। সকাল থেকে অনেকবার মনে হয়েছে ছেলেকে ফোন করে ফিরতে বলবেন, কিন্তু কিছুতেই পেরে ওঠেননি। হঠাৎ তার চোখে পড়ল জানালার ওপর ঝুলতে থাকা ভারী দামি খয়েরি রঙের পর্দার ওপর। তিনি ধীর পায়ে খাট থেকে নেমে জানালার পাশে উঠে দাঁড়ালেন। একবার কি পর্দাটা সরিয়ে দেখবেন? সেই 3 জোড়া চোখ কি এখনো একইভাবে তার ঘরের জানলার দিকে তাকিয়ে থাকবে? খুব ধীরে ধীরে পর্দাটা অল্প একটু ফাঁক করতেই দেখা গেল সামনের লনের ওপর মিউনিসিপ্যালিটির নিয়ন হলুদ আলোটা পড়েছে। তাতেই বাগানের পাঁচিলের একটা অংশ পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু না, পাঁচিলের ওপর কিছুই নেই। হঠাৎ বুকের ওপরে চেপে বসে থাকা এতক্ষণে ভারী জগদ্দল পাথরের বোঝাটা যেন চোখের পলকেই হাওয়ায় মিলিয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিনতা দেবী। তিনি খাটের ওপর এসে বসতেই সকালের দৃশ্যটা হঠাৎ করে তার চোখের সামনে ফুটে উঠল। ভোরবেলায় ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক তার দীর্ঘ দিনের অভ্যেস। ঘণ্টা দেড়েক পার্কে ঘোরাঘুরি করেন, তারপর নির্দিষ্ট সময় বাড়ি ফিরে আসেন। ওনার বাড়ি ফিরতে ফিরতেই কাজের মেয়ে লক্ষ্মী নিজেই দরজা খুলে ভিতরে ঢুকে নিজের কাজ, যেমন ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, আগের দিনের এঁটো বাসন সিঙ্কে জমা হয়ে থাকলে সেগুলোকে ধুতে শুরু করে দেয়। তারপর বিনতা দেবী এসে পৌঁছলে তাকে চা করে দেয়, আর তারপর রান্নার কাজে হাত দেয়। ঠিক আজও সকালে তেমনি রোজকার অভ্যেস মতো সদ্য মর্নিং ওয়াক থেকে যেই ঘরে ঢুকতে যাবেন, অমনি গেটের বাইরের একটা দৃশ্য দেখে তার গা গুলিয়ে ওঠে। একটা মৃত বেড়াল গেটের বাইরেই পড়ে আছে, আর 3টে কুচকুচে কালো দাঁড় কাক সেই মৃত বেড়ালের দেহ খুবলে খুবলে নাড়ি ভুঁড়ি সব টেনে টেনে খাচ্ছে। আর সেই থেকেই রক্ত আর মাংসের টুকরো ছড়িয়ে পড়ছে মেঝের সিমেন্টের চাতালে। অত্যন্ত বিরক্ত হলেন তিনি লক্ষ্মীর ওপর। কি আশ্চর্য, এসব দেখেও পরিষ্কার না করেও ভিতরে ঢুকে গেল। বিরক্ত স্বরে ডাক দিলেন বিনতা দেবী, লক্ষ্মী, আয় লক্ষ্মী, বাইরে আয় তো একবার।
কিন্তু লক্ষ্মীর কোনো সাড়া পাওয়া গেল না। অতঃপর বাধ্য হয়ে তিনি নিজেই হাত লাগালেন। মুখে আওয়াজ করে কাক তিনটেকে তাড়াবার চেষ্টা করলেন বিনতা দেবী, কিন্তু পরক্ষণেই যেটা ঘটল তার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। আচমকা দাঁড় কাক তিনটে কা কা চিৎকার করে যেন উড়ে এলো তাঁরই দিকে। এই হঠাৎ আক্রমণ এড়ানোর জন্য মাথায় হাত দিয়ে হাঁটু গেড়ে তিনি বসে পড়লেন, আর মুখ দিয়ে বেরিয়ে এলো একটা ভয়ার্ত চিৎকার। ও মা, তোমার কি হলো গো? এরা বসে রয়েছে কেন? হঠাৎ সদর দরজার কাছ থেকে লক্ষ্মীর গলার আওয়াজ পাওয়া গেল। চমকে উঠলেন বিনতা দেবী। দেখলেন গেটের বাইরে দুজন পথচারী অবাক হয়ে তাঁর মুখের দিকেই তাকিয়ে আছে। এ কি, মাথার ওপর ফাঁকা কেন? কাকগুলো কোথায় গেল? চমকে উঠে দাঁড়ালেন বিনতা দেবী। আর মরা আধ খাওয়া বেড়ালটা, ওটাই বা কোথায়? এই তো একটু আগেও এখানেই পড়েছিল। ভারী অবাক হয়ে চারিদিকে দৃষ্টি ফেরাতেই দেখতে পেলেন তিনটি কাক বাউন্ডারির পাঁচিলের ওপর বসে তার মুখের দিকে জুলজুল করে তাকিয়ে আছে। সেই তিন জোড়া কালো কুচকুচে চোখের দিকে তাকাতেই এই দিনের বেলাতেও একটা শীতল ভয়ের অনুভূতি ছড়িয়ে পড়ল তার সারা শরীরে। লক্ষ্মীর প্রশ্নের উত্তর না দিয়ে বিনতা দেবী তড়িঘড়ি ঘরের মধ্যে ঢুকে গেলেন। সেই যে ঢুকলেন, সকালে সারাদিন আর বেরোলেন না। কিন্তু জানালার কাঁচের ভিতর থেকে যতবারই বাইরের দিকে তাকালেন ততবারই বুঝলেন তিন জোড়া চোখ যেন তাঁর দিকেই তাকিয়ে আছে। এত দূর থেকেও ওরা যেন ঠিক বুঝতে পারছে বিনতা দেবী বাড়ির কোথায় দাঁড়িয়ে। কি শান্ত অথচ ক্রূর শীতল ওই তিন জোড়া চোখ। লক্ষ্মীকে নির্দেশ দিলেন ঘরের সমস্ত জানলার পর্দা ফেলে দিতে। ওই চোখগুলো তিনি আর দেখতে চান না। কিন্তু এই মধ্যরাত্রে পর্দার ফাঁক থেকে যা দেখলেন তাতে তিনি খুশিই হলেন। সারাদিন পাঁচিলের ওপর বসে থাকা দাঁড়কাকগুলো আর ওখানে নেই। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে যেই বিছানাতে বসতে যাবেন সেই মুহূর্তেই দুটো ঘটনা একসাথে ঘটল। ঘরের সাদা আলোটা ধপ করে নিভে গেল হঠাৎ, আর ঠিক সেই মুহূর্তেই নিচের ড্রয়িং রুমে একটা কাঁচের কিছু যেন ভেঙে পড়ল বিকট শব্দ করে। একটা শিরশিরানি অজানা আতঙ্কে কেঁপে উঠলেন বিনতা দেবী। ঘুটঘুটে অন্ধকারে চোখ প্রায় চলছেই না বলতে গেলে। কোনো রকমে অন্ধকারে হাতড়ে হাতড়ে জানালার কাছে এলেন তিনি। জানালার ভারী পর্দাটা কিছুটা ফাঁক করে কাঁচের পাল্লাটা খুলে দিতেই ঘরের মধ্যে মিউনিসিপ্যালিটির আলোর কিছুটা আভা এসে পড়ল। তাতে অন্ধকার কিছুটা আবছা হলো বটে, কিন্তু সেই সঙ্গে হঠাৎ একটা অদ্ভুত কর্পূর পোড়ার গন্ধ আচমকা তার নাকে এসে ধাক্কা মারল। এ কি, পাড়ার কোথাও পুজো টুজো হচ্ছে নাকি? বিনতা দেবী বালিশের পাশ থেকে মোবাইলটা টেনে বার করতেই আবার একটা ঝনঝন শব্দ। আবার কিছু একটা ভেঙে পড়ল নিচের তলায়। কে ঢুকেছে ঘরের মধ্যে? চোর নয় তো? একটা শিরশিরে ভয় ধীরে ধীরে গ্রাস করছে তার দেহ মন। ফোন করে ডাকবেন কাউকে? যেই মুহূর্তে কথাটা ভাবলেন সাথে সাথে তাকে অবাক করে দিয়ে মোবাইলের নেটওয়ার্কটাও এমার্জেন্সির আওতায় চলে গেল। দরজা খুলে বাইরে যাবেন নাকি দরজা বন্ধ করে ভিতরেই বসে থাকবেন? না, দরজা বন্ধ করে এই ঘরে বসে থাকাটাই নিরাপদ। তিনি মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে দরজাটা লক করার জন্য এগিয়ে যেতেই একটা ভারী শব্দ করে সেগুন কাঠের দরজাটা হাট হয়ে খুলে গেল। খোলা দরজা দিয়ে কর্পূর পোড়ার গন্ধটা ছড়িয়ে পড়ল ঘরের বাতাসে। বিনতা দেবীর বুক প্রবল আতঙ্কে হাপড়ের মতো ওঠানামা করছে। মোবাইলের ফ্ল্যাশের সাদা অনুজ্জ্বল আলো খোলা দরজাটা ছাড়িয়ে সিঁড়ির মুখে গিয়ে থেমেছে। ওই যে কেউ একজন সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসছে, তার পায়ের শব্দও পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে বিনতা দেবী পিছিয়ে যাচ্ছেন। ওই যে একজনের কালো মাথা দেখা যাচ্ছে।
আর ঠিক তখনই অন্ধকারের মধ্যে বিনতা দেবীর ঘাড়ে কার যেন একটা গরম নিঃশ্বাস পড়ল। আঁতকে উঠে পিছনে ঘুরতে যাবেন, তার আগেই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা গেল অফ হয়ে। আর ঠিক সেই মুহূর্তেই ধরফর করে অন্ধকারের মধ্যে নিজের বিছানায় উঠে বসল শুভঙ্কর। ঘামে ভিজে গেছে তার শরীর। মিলি ঘুম ভাঙা চোখে উঠে বসতেই শুভঙ্কর বলল, মাকে নিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখলাম, জানো? খুব বাজে একটা স্বপ্ন। কি স্বপ্ন দেখলে? মিলি অবাক গলায় প্রশ্ন করতেই তাদের দুজনেরই খেয়াল হলো তাদের মাঝে শুয়ে থাকা জোজো বিছানায় নেই। চমকে উঠল দুজনেই। আতঙ্কে বিছানা থেকে ওরা দুজনেই প্রায় লাফিয়ে নামতে যাবে, এমন সময় ঘরের অন্ধকার কোণে ধীরে ধীরে ফুটে উঠল একটা মানুষের অবয়ব। আঁতকে উঠল মিলি। জোজো, কি করছিস ওখানে? ততক্ষণে শুভঙ্কর ঘরের আলোটা জ্বালিয়ে দিয়েছে। কিন্তু এ কি, জোজোর চোখ এমন বাসি মরার মতো ঘোলাটে কেন? ভয়ার্ত চোখে মিলি তাকালো শুভঙ্করের দিকে। শুভঙ্কর বুঝতে পারছে না কিচ্ছু। প্রথমে মাকে নিয়ে এরকম একটা দুঃস্বপ্ন, তারপর জোজোর এমন আচরণ। হঠাৎ জোজো তর্জনী তুলে কি একটা নির্দেশ করলো বাবার দিকে, আর তারপরেই তার প্রাকৃতিক শিশুর স্বর পাল্টে গেল ভয়ঙ্কর স্বরে। যেন একই সাথে তিনটে স্বর বেরিয়ে আসছে তার গলার ভেতর থেকে। মিলি আর শুভঙ্কর আতঙ্কে শিউরে উঠল। কি সব বলছো এগুলো? না, বেশিক্ষণ ওরা ভাবতে পারল না, কারণ ততক্ষণে জোজো জ্ঞান হারিয়ে মেঝেতে মুখ থুবড়ে পড়েছে। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে দোতলার দক্ষিণের জানালার দিকে তাকালো মঞ্জিল। ওই ঘরটা আজ অন্ধকার। সিগারেটের ধোঁয়া ছড়িয়ে পড়ল তার ঠোঁটের ফাঁক গলে। ওই অন্ধকার ঘরটায় এই কয়েকদিন মিলি সব পরিবারে ছিল। আজ সকালে শুভঙ্কর মিলি আর তার ছেলেকে নিয়ে কলকাতা ফিরে গিয়েছে। পুলিশ ফোন করেছিল সকালেই। শুভঙ্করের মাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে দরজা ভিতর থেকেই বন্ধ ছিল, আর ঘরের সমস্ত জিনিসপত্র নাকি পরিপাটি করে সাজানো। পুলিশের প্রাথমিক সন্দেহ কাজের মেয়ের ওপরই বর্তায়, তার কারণ একমাত্র ডুপ্লিকেট চাবিটা তার কাছেই ছিল। আপাতত বিনতা দেবীর খোঁজ চলছে। মঞ্জিল মনে মনে হেসে উঠল। পুলিশ যতই চেষ্টা করুক না কেন, শুভঙ্করের মায়ের সন্ধান ওরা কিছুতেই পাবে না, কিছুতেই না। ওর মা এখন পিশাচিনীদের ভোগে পরিণত হয়েছে। একে একে শুভঙ্কর আর তার ছেলেও তাই হবে। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। মঞ্জিল আজ সকালেই শুনেছে শুভঙ্কর আর তার ছেলে নাকি কি সব দুঃস্বপ্ন দেখেছে রাতে। সিগারেটের ফুরফুরে ধোঁয়া ধীরে ধীরে চোখের সামনে একটা আবছা পর্দা তৈরি করতেই সমগোত্রীয় আরও একটি দৃশ্য চোখের সামনে ফুটে উঠল যেন। কাপালিক রুদ্রচণ্ড উবু হয়ে বসে মন্ত্র পাঠ করে চলেছেন বিড়বিড় করে। এই গুড় ও মন্ত্রের ভাষা মঞ্জিলের অজানা। সে দেখল মন্ত্রপাঠ করতে করতেই একটা কলা পাতার ওপর বলির রক্ত দিয়ে কি যেন একটা লিখলেন কাপালিক। তারপর সেই বলির রক্ত কাঁচিয়ে আনা মাটির সরার মধ্যে ধীরে ধীরে চুবিয়ে দিলেন শুভঙ্করের বইতেখানা। কাপালিকের পৃথুল মুখ থেকে অস্পষ্ট মন্ত্রোচ্চারণ ধোঁয়ায় ভর্তি মন্দিরের গর্ভগৃহে এক অদ্ভুত রহস্যের আবহ সৃষ্টি করেছে। মঞ্জিল চুপ করে সবটা দেখে চলেছে, প্রায় নিঃশ্বাস বন্ধ করে। কাপালিকের শিষ্যরা ইতিমধ্যেই আরেকটি কলা পাতায় 3টি মৃত কাক এনে হাজির করতেই রুদ্রচণ্ড 3টি কাককে একসাথে কলা পাতায় মুড়ে রক্তে ভেজা পইতে দিয়ে এমনভাবে বেঁধে দিলেন যাতে সেই কলা পাতা খুলে না যায়। তারপর পুরো প্রক্রিয়াটা সম্পাদন করে যজ্ঞবেদীর সামনে বজ্রাসনে বসে চিৎকার করে বললেন, মা মা
ভোগ গ্রহণ কর মা, ভোগ গ্রহণ কর। পিশাচিনীদের ক্ষুধা মেটা মা, ক্ষুধা মেটা। তারপর সেই কলা পাতায় মোড়া 3টি কাককে শুভঙ্করের পৈতে সমেত জ্বলন্ত হোম কুণ্ডে অর্পণ করতেই একটা বিশ্রী বিকট ধোঁয়ায় ভরে উঠল চারিদিক। সেই সঙ্গে উগ্র মাংস পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল সারা গর্ভগৃহ জুড়ে। মঞ্জিল সিগারেটের উড়ন্ত ধোঁয়ার দিকে তাকিয়ে এইসবই ভাবছিল আনমনে। ঠিক এমন সময়ে কি একটা মনে হতেই আরেকবার দোতলার দিকে তাকালো মঞ্জিল। আর ঠিক তখনই একটা দৃশ্য দেখে তার বুকটা ধক করে উঠল এক হিম শীতল প্রবল আতঙ্কে। কে কে ওটা? দক্ষিণের দোতলার ঘরে হঠাৎ করেই আলো জ্বলছে, আর সেই আলোয় দেখা যাচ্ছে এক ভয়ঙ্কর মূর্তি তার দিকেই অবাক চোখে তাকিয়ে আছে। সারা দেহের মাংস যেন কেউ খুবলে খুবলে খেয়েছে ওই ভয়ঙ্কর মূর্তির। চোখের মণি দুটো বাইরে বেরিয়ে ঝুলছে অক্ষিকোটর থেকে, আর বড় বড় তীক্ষ্ণ দাঁতে কান এঁটো করা হাসি। হ্যাঁ, মূর্তিটা তাকেই দেখে হাসছে একক মুহূর্তেরও ক্ষুদ্র সময়। কিন্তু এইটুকু সময়েই ওই বিভৎস মূর্তিটা দেখে যেন ভিতর পর্যন্ত কেঁপে উঠল মঞ্জিল। আর ঠিক তখনই রতনতনুবাবুর ঘর থেকে একটা চিৎকার ভেসে আসতেই চমকে উঠল মঞ্জিল। মিনতি মাসির গলা না? মঞ্জিল ঊর্ধ্বশ্বাসে দৌড়ল সেই দিকে। মিনতি মাসি হলো এই বাড়িতে দিনরাতের রান্নার লোক। জমিদার বাড়ির এই অংশটা অন্যদিকের তুলনায় কম আলোকিত। মঞ্জিল প্রায় হাঁপাতে হাঁপাতে বাবার ঘরের সামনে এসে পৌঁছে দেখল বছর 50-এর মিনতি মাসি থরথর করে কাঁপছে চৌকাটের বাইরে বসে। দুধের গ্লাসখানা একপাশে গড়াগড়ি খাচ্ছে, আর মেঝেতে ছড়ানো দুধ। ইতিমধ্যে তার চিৎকার শুনে ঘরে হাজির হয়েছে কাজের লোক রামা। রতনতনুবাবুর ঘরের দরজাটা খোলা। সেই খোলা দরজার ভিতরের দিকে তাকিয়ে মিনতি মাসির ভয়ার্ত চোখ জোড়া ঠিকরে যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। কি দেখছে মিনতি মাসি ওই দিকে তাকিয়ে? কাঁপা কাঁপা পায়ে মঞ্জিল এগোচ্ছে ঘরের দিকে। তার মন বারবার বলছে ওই ঘরে রতনতনুবাবুর সাথে কিছু ভয়ঙ্কর ঘটেছে, কিন্তু তবুও সে যেন তাড়াতাড়ি এগোতে পারছিল না সেই দিকে, কারণ ততক্ষণে একটা খুব চেনা দুর্গন্ধ নাকে এসে ধাক্কা মারছে ভয়ঙ্করভাবে। দরজার কাছে পৌঁছতেই মঞ্জিলের মনে হলো তার মাথা যেন টলছে, পাজোড়া যেন কেউ টেনে মাটির ভিতরে গেঁথে দিয়েছে। ভেতরের ভয়ঙ্কর দৃশ্যটা ততক্ষণে তার নজরে পড়েছে। হ্যাঁ, ভয়ঙ্কর দৃশ্য। এরকম দৃশ্য সে আগে কল্পনাও করতে পারেনি। একটা আধ খাওয়া লাশ ঘরের মাঝখানে পড়ে আছে, আর 3খানা কাক সেই মৃতদেহের নাড়ি ভুঁড়ি মাংস ঠুকরে ঠুকরে খাচ্ছে নিশ্চিন্ত ভঙ্গিতে, যেন তাদের কোনো তাড়া নেই, যেন তাদের খাওয়ার জন্যই রতনতনুবাবুর মৃতদেহটা ফেলে রাখা হয়েছে। আর ঠিক সেই মুহূর্তেই মঞ্জিলের মনে পড়ল দুর্গন্ধটা কেন এত চেনা লাগছিল তার। এই গন্ধ সে কিছুদিন আগেই পেয়েছিল দেবী কালকটকার মন্দিরের গর্ভগৃহে। কাপালিক যখন শুভঙ্করের পৈতে সমেত বলি দিয়েছিল সেই কাকগুলোকে। আচ্ছা, তারাও সংখ্যায় 3টেই ছিল না? একটা জোরে শ্বাস নিয়ে শটান বিছানার উপর উঠে বসল মিলি। মুখ খুলে প্রাণপণে বিশুদ্ধ বাতাস নেওয়ার চেষ্টা করছে সে। সারা শরীর দরদর করে ঘামছে তার। ঘুমের ঘরেই কিছুতে একটা বিষম খেয়েছে। গলার ভিতর কিছু যেন একটা আটকে রয়েছে। পেটের ভেতর থেকে কাশি আর বমির দমক একসাথে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু না পারছে কাশতে, না পারছে বমি করতে। আর সেই কারণেই অস্বস্তিটা বেশি হচ্ছে। পাশেই শুয়ে রয়েছে শুভঙ্কর,
হাত বাড়ালেই তাকে ডাকতে পারবে, কিন্তু কিছুতেই হাতখানা যেন তুলতে পারছে না সে। যেন কোনো অদৃশ্য মন্ত্র বলে শুভঙ্করের সাথে দূরত্বটা বাড়তে বাড়তে অনেকটা হয়ে গেছে। ধীরে ধীরে যেন মাথার ভেতর অক্সিজেন কমে আসছে তার। আচ্ছা, সে কি মারা পড়বে? গলার ভেতর যেটা ঢুকে আছে সেটাকে যদি কোনো মতে বার করা যায় তাহলে হয়তো একটা উপায় হতে পারে। তড়িঘড়ি গলার ভেতর যতটা সম্ভব হাত ঢোকালো সে। চোখ জোড়া যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। হ্যাঁ, ওই তো জিনিসটা নাগাল সে পেয়েছে। একটা লম্বা সরু মতো কি যেন গলার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে। জিনিসটা ধরে একটা জোরে টান দিতেই থুতু মেশানো দলার সাথে একটা লাল রঙের সুতোর গোছা চাদরের ওপর এসে পড়ল। কাঁচতে কাঁচতেই চমকে উঠল মিলি। গলার মধ্যে লাল রঙের সুতোর দলা আটকে ছিল। আর ঠিক তখনই ঘুমটা ভেঙে গেল তার। হ্যাঁ, মিলি দুঃস্বপ্নই দেখছিল, কিন্তু ওই লাল সুতোর দলাটা কিসের সে কিছুই বুঝতে পারছে না। তার সাথে সব কি হচ্ছে। প্রথমে শাশুড়ি নিরুদ্দেশ হয়ে গেলেন, আজ পর্যন্ত পুলিশ তার কোনো সন্ধানই দিতে পারল না। এই ঘটনার একদিন পরই মামা মারা গেলেন কোনো অজানা কারণে। কাল শ্রাদ্ধও হয়ে গেল। সে যেতেই পারত, কিন্তু কিভাবে যাবে? এদিকে শুভঙ্কর একের পর এক যা কাণ্ড ঘটিয়ে চলেছে। প্রথমে ভেবেছিল এগুলো হয়তো মাকে খুঁজে না পাওয়ার ডিপ্রেশন থেকে হচ্ছে, কিন্তু অচিরেই বুঝল এগুলো কোনো মানসিক বিকার নয়, হতেই পারে না। চোখ দুটো আপনা থেকেই উল্টে যাচ্ছে তার। শরীর থেকে সব সময় একটা উগ্র কর্পূর পোড়ার গন্ধ। সব সময় বিড়বিড় করে যেন অদৃশ্য কারোর সাথে কথা বলে চলেছে নিজের মনেই। আজ বিকেলেই তো মিলি স্পষ্ট শুনল শুভঙ্কর এই ঘরের অগ্নিকোণে দাঁড়িয়ে কাকে যেন বলছে, খাবার খেতে কবে আসবি, কবে আসবি খাবার খেতে। আর আজ সন্ধ্যের সময় যা হলো তা তো আগে কখনো কল্পনাও করতে পারেনি মিলি। শুভঙ্কর ঘুমিয়ে আছে দেখে নিচে রান্নাঘরে কাজ সারছিল সে। হঠাৎ জোজো চিৎকার করে কেঁদে উঠতেই পড়িমড়ি করে ওর ঘরের দিকে ছুটল। আর গিয়ে যা দেখতে পেল তাতে ওর হাত পা ঠান্ডা হয়ে গেল। জোজোর বুকের ওপর চেপে বসে ওর হাতে ছুরির ফলা দিয়ে চিরে শুভঙ্কর লিখে দিচ্ছে 3টে অক্ষর, কা কা কা। ধাক্কা মেরে ঠেলে ফেলতেই যেন ঘোর ভাঙে শুভঙ্করের। তারপর আর এক মুহূর্ত দেরি করেনি মিলি। একজন পরিচিত গুণিন কাছেই থাকতেন। ছেলের হাতে ব্যান্ডেজ করে তার কাছেই ছুটতে হলো এই ভর সন্ধেবেলায়। সে যতই প্রগতিশীল হোক না কেন, তার বিশ্বাস শুভঙ্করের যা হয়েছে তা কোনো ডাক্তার সারাতে পারবে না। গুণিনের নাম উমাপ্রসাদ আচার্য। কাছেই একটা কালী মন্দিরের পুরোহিত উনি। যজমানির পাশাপাশি গুণিনবিদ্যা, কোষ্ঠী বিচার, হাত দেখা এসব অল্প বিস্তর করে থাকেন। সবটা শুনে জলদ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, দেখো মা, যা শুনলাম আমার মনে হয় তোমার স্বামী কোনো ভয়ঙ্কর প্রেতাত্মা বা পিশাচিনীর বশে এসেছে। তবে এমনি এমনি তো এসব। কথাটা বলেই কয়েক মুহূর্ত চুপ করে কি যেন ভাবলেন উমাপ্রসাদ। তারপর মিলির মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, কাল শনিবার,
মধ্যরাতের কিছু উপাচার আমার জানা আছে। আমি এই মুহূর্তেই কথা দিচ্ছি না যে সব ঠিক হয়ে যাবে, তবে আমি নিজের মতো করে দেখি তোমাকে সাহায্য করতে পারি কিনা। এই সব ভাবতে ভাবতেই পাশের দিকে তাকালো মিলি, আর তাকাতেই চমকে উঠল। ঘরের মধ্যে মৃদু নাইট ল্যাম্পের আলো জ্বলছে। সেই আলোয় দেখা গেল বিছানার যে অংশটায় শুভঙ্কর শুয়েছিল সেই অংশটা খালি, কেউ নেই ওখানে। কিন্তু শুভঙ্কর গেল কোথায়? একটু আগেও তো শুয়েই ছিল এখানে। তড়িঘড়ি বিছানা ছেড়ে নামতে যাবে মিলি, ঠিক সেই মুহূর্তে দেখা গেল ঘরের খোলা দরজা দিয়ে হামাগুড়ি আর বুকে হাঁটাকে একসাথে মেশালে যে অদ্ভুত চলন সৃষ্টি হয়, সেই অদ্ভুত চলনে ঘরের মধ্যে ঢুকছে শুভঙ্কর, ঠিক যেন কোনো ভয়ঙ্কর সরীসৃপ। শুভঙ্কর তাকে দেখে ফেলার আগেই মিলি চটপট চোখ বন্ধ করে নিঃশ্বাস আটকে শুয়ে পড়ল বিছানায়। শুভঙ্কর ধীরে ধীরে খাটে উঠে আসতেই একটা কাঁপুনি টের পেল মিলি। সেই সঙ্গে স্পষ্ট শুনল একটা চাপা গোয়ানির আওয়াজ শুভঙ্করের গলায়। খাবার খা, খাবার খেয়ে নে তোরা, ছিঁড়ে ছিঁড়ে খা। কাল থেকে মঞ্জিলার ঘুমোয়নি, কিন্তু ওর খুব ঘুম পাচ্ছে। সবসময় মনে হচ্ছে চোখের পাতা বুঝি এই বন্ধ হয়ে এলো। কিন্তু যখনই ঘুমোতে যায় মনে হয় এক তীব্র কর্পূর পোড়ার গন্ধ তার নাকে এসে ধাক্কা মারছে, আর চোখের সামনে ভেসে উঠছে তিনটে কাক একটা মরার গা থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে তারা। সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়, আর ঘুমোতে পারে না সে। চুল উস্কো খুস্কো, পরনে সাদা থান। ঘাট কাজ এখনো দেরি আছে। গ্রামের মুরব্বীরা তো প্রথমে ঠিক করেই উঠতে পারেননি রতনবাবুর মৃত্যু অপঘাতে না সাধারণ। শেষে অনেক আলোচনার পর ঠিক হয় যেহেতু ওনার বয়স হয়েছিল তাই শ্রাদ্ধ 12 দিনেই হবে। সেই মতোই প্রস্তুতি চলছিল। কিন্তু মঞ্জিল যেন নিজেকে এসব থেকে গুটিয়ে নিয়েছিল পুরোপুরি। কোনো কিছুতেই তার আর আগ্রহ আসছে না। সে ভেবেছিল মিলি অন্তত একবার আসবে, তার এই দুঃসময়ে পাশে দাঁড়াবে তার। কিন্তু না, সেও আসেনি। শুভঙ্করের নাকি শরীর খারাপ। শুভঙ্করের সাথে যা হচ্ছে বা হবে সেটা তো হওয়ারই ছিল, কিন্তু রতন তনুবাবুর সাথে যা হলো সেটা কেন হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সে হাজির হয়েছিল কাপা আলিকের ডেরায়। কিন্তু সেই ভগ্ন মন্দির আজ খালি। রুদ্রচণ্ড দেবী মূর্তি সমেত নতুন ডেরার উদ্দেশ্যে আগেই রওনা হয়ে গিয়েছেন। আরাম কেদারায় বসে বসে একের পর এক সিগারেট শেষ করে যাচ্ছে সে। এসব মিটলে সে মিলিকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে। কিন্তু মিলি কি স্বামী আর পুত্রশোক ভুলে এত তাড়াতাড়ি তার সাথে যেতে চাইবে? কে জানে। একটু ঘুম দরকার তার এই মুহূর্তে, একটু টানা ঘুম। চোখ বন্ধ করে এইসবই ভাবছিল মঞ্জিল। ঠিক এমন সময় একটা বিষদৃশ্য খুট করে শব্দ হতেই চেয়ারের ওপর টান টান হয়ে বসল সে। ঘরের ভেতরটা অন্ধকার। শব্দের উৎস লক্ষ্য করে মঞ্জিল দেখল মরচে পড়া কলকবজা থেকে বিকট শব্দ করে ঘরের দরজাটা একটু একটু করে খুলে যাচ্ছে আপনা থেকেই। আর সেই দরজার ফাঁক দিয়ে বাইরের 60 পাওয়ারের আবছা আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। দরজাটা পুরো খুলে যেতেই চমকে উঠল মঞ্জিল। এ কি, দরজার ওপারে তো কেউ নেই।
তাহলে কে খুলল দরজাটা? মঞ্জিল চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই আতঙ্কের একটা শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ল তার গোটা শরীর জুড়ে। একটা ছায়া সরে গেল না ওখান থেকে? কে কে ওখানে? না, কোনো সাড়া এলো না। রতন তনুবাবুর মৃত্যুর পর কাজের লোকেরা রাতের বেলা আর এ বাড়িতে থাকে না। এই বিরাট বাড়িতে এই মুহূর্তে মঞ্জিল একা। আচ্ছা, দরজাটা কি লাগিয়েও এই ঘরেই বসবে? হ্যাঁ, এমন হাট হয়ে খোলা দরজা তার জন্য নিরাপদ নয়। আতঙ্কে শীত শীত করতে লাগে তার। আবছা আলোয় কোনো রকমে দরজার কাছে পৌঁছে দরজাটা বন্ধ করতেই ঘাড়ের কাছে লোমগুলো যেন খাড়া হয়ে গেল আপনা থেকেই। উগ্র কর্পূর পোড়ার গন্ধ আর অদ্ভুত অস্ফুট মন্ত্রোচ্চারণের শব্দ হঠাৎ করেই যেন ঘরের বাতাসে ছড়িয়ে পড়ল। চমকে উঠল মঞ্জিল। শব্দটা আসছে ঘরের ঈশান কোণ থেকে, কিন্তু এখন তো কিছুই দেখবার উপায় নেই। কুচকুচে জমাট বাঁধা কালো অন্ধকার ঘরের ভেতর। ঠিক এমন সময় তাকে অবাক করে দিয়ে ঘরের একেবারে মাঝখানে এক উজ্জ্বল লাল আলোর আভা ফুটে উঠল। সেই তীব্র আভা যেন কাঁচা রক্তের বর্ণে রাঙা। আর সেই লাল আভায় দেখা গেল ঘরের মধ্যে 3টে কালো ধোঁয়ার কুণ্ডলী। ঘরের মধ্যে যে অলৌকিক লাল আলোর আভাটা তৈরি হয়েছিল সেটার কিছুটা অংশ প্রতিফলিত হয়েছে মঞ্জিলের ভয় পাওয়া মুখে। বিস্ফারিত দৃষ্টিতে কালো 3টি ধোঁয়ার কুণ্ডলীর দিকে তাকিয়ে মঞ্জিলের মনে হলো সে যেন নিজের বুকের ধুকপুকুনিটুকুও শুনতে পাচ্ছে। হাত পা থরথর করে কাঁপছে তার। ওদিকে মন্ত্রপাঠের শব্দ বাড়ছে ধীরে ধীরে। কে করছে মন্ত্রপাঠ? কণ্ঠস্বরখানা ভীষণ চেনা চেনা তার। মঞ্জিল ভয় বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে দেখল ধোঁয়ার কুণ্ডলী 3খানা যেন মেঝে থেকে লম্বা হয়ে ছাদ ছুঁয়ে ফেলেছে। তারপরেই সেই ধোঁয়ার কুণ্ডলী পাল্টে যাচ্ছে মানুষের অবয়বে। হ্যাঁ, ঠিক তাই। ওই ধোঁয়ার কুণ্ডলীগুলো দেখতে দেখতেই বদলে গেল 3টে ভয়ঙ্কর দীর্ঘাকৃতি নারী মূর্তিতে। রক্তলাল আভা ফুটে উঠছে অস্থিসার শিরা ওঠা নগ্ন দেহ থেকে। ক্ষীণকটি নগর রজ্জুতে আবদ্ধ এক টুকরো পাকছাল কোনো রকমে লজ্জা নিবারণ করছে সেই নারী দেহের। কৃষ্ণপক্ষের আকাশের মতো গায়ের রং, হাঁটু পর্যন্ত ঝুলতে থাকা লম্বা হাত, জ্বলন্ত কয়লার মতো উজ্জ্বল লাল 3 জোড়া চোখ, তীক্ষ্ণ অথচ বাঁকা নখ, লম্বা মুখের থুতনি শুকনো বুক অব্দি নেমে এসছে। এই 3 ভয়ঙ্করীর মাথার চুল ওপর দিকে উঠছে, কাল নাগের ন্যায় প্রবল স্পর্ধায় যেন আকাশ ছুঁয়ে ফেলবে। ঝকঝকে সাদা তীক্ষ্ণ দাঁতের শাড়ি এত দূর থেকেও স্পষ্ট দেখতে পাচ্ছে মঞ্জিল। মঞ্জিল পিছিয়ে যাচ্ছে ধীরে ধীরে। পালাতে হবে। এই 3 নারী মূর্তিকে চিনতে তার ভুল হওয়ার কথা নয়। এরা হলো দেবী কালকটকার অনুগামিনী 3 পিশাচিনী। কিন্তু এরা এখানে কেন? মঞ্জিলের কাছেই বা কেন এরা? না না, এসব ভাববার সময় এখন মঞ্জিলের নেই। তাকে পালাতে হবে, এই ঘর থেকে, গ্রাম ছেড়ে, প্রয়োজন হলে দেশ ছেড়ে। কিন্তু এ কি? ভয়ে গলা শুকিয়ে উঠল তার। দরজা খুলছে না কেন? কে দরজা বন্ধ করে রেখেছে বাইরে থেকে? দরজা খোলো, দরজা খোলো, কেউ আছো, কেউ আছো, দরজা খোলো। ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল মঞ্জিল। কিন্তু না, দরজা খুলল না। তার বদলে বন্ধ দরজার উল্টো দিক থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর। ভোগ, ভোগ দিবি না আমাকে, ভোগ দে, ওরা ভোগ নিতে এসেছে। মিলি শুভঙ্করের দিকে তাকালো। শুভঙ্কর বজ্রাসনে বসে,
হাত দুটো পায়ের সাথে শক্ত করে পিছমোড়া করে বাঁধা, মাথা মেঝের দিকে ঝোঁকানো, চোখ বন্ধ। মিলি একটু আগেই দেখেছে শুভঙ্করের চোখের কালো তারা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে পাল্টে যাচ্ছে সাদা রঙে। সারা শরীর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। ঠোঁটের ফাঁক থেকে অনবরত লালা ঝরে বুকের কাপড় ভিজিয়ে দিচ্ছে। আজ সকালেই শুভঙ্কর গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে যাচ্ছিল সিলিং থেকে। কোনো রকমে বিপদটা তখনকার মতো এড়ানো গেলেও মিলি বুঝতে পারল এইভাবে সে কিছুতেই শুভঙ্করকে বেশি দিন বাঁচাতে পারবে না। কিছুদিন আগেই সুটেড বুটেড কেতাদুরস্থ শুভঙ্করের সাথে এই ব্যক্তির কি আকাশ পাতাল পার্থক্য। কোথা থেকে কি হয়ে গেল। মিলি শুভঙ্করের দিক থেকে চোখ সরিয়ে এবার ঘরটা দেখতে লাগলো। যোজোকে আজ রাতটা একলাই রেখে শুভঙ্করকে নিয়ে উমাপ্রসাদের দেওয়া ঠিকানায় এসেছে মিলি। এই অন্ধকার ঘরটা বেশ পুরনো, ছাদ উঁচু। দক্ষিণ কলকাতার বড় বড় বাড়িগুলো ভেঙে বহু আগেই বহুতল ফ্ল্যাট নির্মাণ শুরু হয়ে গিয়েছে। সেখানে এতটা জায়গা জুড়ে বাগান ঘেরাই একতলা বাড়ি কিভাবে টেকে রয়েছে সেটাই আশ্চর্যের। আসবাববিহীন এই ঘরের ঠিক মাঝখানে একটি মাদুর পাতা, আর তাতে মুখোমুখি বসে আছে শুভঙ্কর আর উমাপ্রসাদ। উমাপ্রসাদের চোখ বন্ধ, পরনে রক্তবস্ত্র, গলায় একাধিক রুদ্রাক্ষের মালা, কপালে লাল সিঁদুরের তিলক আঁকা। ঠোঁটের ফাঁক থেকে বেরিয়ে আসছে অস্ফুট মন্ত্রধ্বনি। চারিদিকে সিঁদুরের বেষ্টনী, বেষ্টনীর বাইরে মাদুরের চারিদিকে 4টে এঁটেল মাটির তৈরি প্রদীপ। ঘরের এক কোণে একটা ধুনুচি জ্বলছে, আর সেই ধুনুচি থেকে একটা বিকট গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। ওতে নাকি বিড়ালের শুকনো বিষ্ঠা পুড়ছে। উমাপ্রসাদ নিজেও কিছুটা দোটানায় আছেন। কয়েকটা প্রশ্নের উত্তর তিনি কিছুতেই খুঁজে পাচ্ছেন না। 10 মহাবিদ্যার অন্তর্গত এক দেবীর অনুগামিনী পিশাচিনী উমাপ্রসাদের সাধন তুষ্ট, তাই তাকেই পুনরায় ডেকে পাঠাচ্ছেন উমাপ্রসাদ। কিছু তো একটা এমন অঙ্ক আছে যা কিছুতেই মিলছে না। হঠাৎ কোনো রকম ইঙ্গিত না দিয়ে ঘরের মধ্যে একটা গরম হাওয়া বয়ে গেল। প্রদীপের শিখাগুলো কেঁপে উঠতেই মন্ত্রপাঠ থেমে গেল আচমকা। মিলি ভয়ার্ত চোখে দেখল উমাপ্রসাদ হঠাৎ ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করেছেন পদ্মাসনে বসেই। এ কি হচ্ছে? ওদিকে হঠাৎ উমাপ্রসাদের মুখোমুখি বসা শুভঙ্কর খিলখিল করে হাসতে হাসতে ঘাড় বেঁকিয়ে তাকালো মিলির দিকে। ওরা আসছে ভোগ নিতে, ওরা আসছে। কথাটা বলেই ধপ করে মুখ থুবড়ে মেঝের ওপর পড়ে গেল শুভঙ্কর। মিলি যেই ছুটে এগোতে যাবে শুভঙ্করের দিকে, সঙ্গে সঙ্গে উমাপ্রসাদ গর্জন করে উঠলেন, দাঁড়াও মা, ওকে ধরো না। ও এখন আর তোমার স্বামী নয়, ও দেবীর কাছে উৎসর্গকৃত নৈবেদ্য। মিলি প্রবল আতঙ্কিত। এই আবছা অন্ধকার বাগান ঘেরা নিস্তব্ধ পরিবেশে মিলি যেন নিজের বুকের শব্দও শুনতে পাচ্ছে। উঠে দাঁড়ালেন উমাপ্রসাদ। তুমি স্বপ্নে যে তোমার গলা থেকে লাল সুতো বেরোতে দেখেছিলে, সেটা কি জানো? মিলি মাথা নাড়ালো। না, সে জানে না। সেটা হলো রক্ত উপবিদ। তুমি যখন আমার কাছে এসেছিলে তখনই তোমার গা থেকে এক উগ্র কর্পূর পোড়া গন্ধ পেয়েছিলাম। এই গন্ধ যার গা থেকে ছাড়ে, বুঝতে হবে সেই পরিবারের অন্তিম সময় আসন্ন। এসব আপনি কি বলছেন? ভয়ে বিস্ময়ে মিলির মুখ হাঁ হয়ে গেল। ঠিকই বলেছি। মহাকালীর এক ভয়ঙ্করী রূপ দেবী কাল কটকাকে উৎসর্গ করা হয়েছে তোমার স্বামীর উপবিদ। তাঁর অধীনস্থ 3 ভয়ঙ্করী রক্তলোলুপা পিশাচিনী দেবীর হয়ে সেই ভোগ গ্রহণ করছে একে একে।
উপবিদ ধারণকারীর রক্তবন্ধনে যুক্ত সকলেই ভয়ঙ্কর মৃত্যু প্রাপ্ত হবে। তোমার শাশুড়ি, তোমার স্বামী, তোমার সন্তান, এরা সকলেই মরবে, সকলে। জগতের কোনো শক্তি এদের বাঁচাতে পারবে না। তুমি চলে যাও তোমার স্বামীকে নিয়ে। সত্যি আমার পক্ষে আর কিছু করা অসম্ভব। ঠিক এমন সময় বন্ধ সমস্ত দরজা জানালা কেউ যেন একসাথে জোরে ধাক্কা দিয়ে খুলে দিল। ওই ওই এসছে ওরা, ভয়ে কেঁপে উঠলেন উমাপ্রসাদ। শুভঙ্কর তো কোনোদিন বইতেই পড়েনি, ও তো এসবে বিশ্বাসই করতো না। জোজোর বইতেটাও তো দিতে চাইনি। আমি একরকম জোর করে বিদেশের মাটিতে, তবে কি? কথাটা বলতে গিয়ে মাঝপথেই থমকে গেল মিলি। মনে পড়ল হিজলগঞ্জে একদিন স্নানের পর জোজো নিজের বইতে খুঁজে পায়নি। মিলিকে সেটা জানিয়েও ছিল জোজো, কিন্তু এত চাপে সে ভুলেই গিয়েছিল ব্যাপারটা। তার মানে দেবীর কাছে যে শুভঙ্করের উপবিদ উৎসর্গ করেছিল, সে না জেনে ভুল করে জোজোর বইতে উৎসর্গ করে ফেলেছিল। আর তাই তার রক্তের সম্বন্ধে যুক্ত সকলে একে একে দেবীর ভোগে পরিণত হচ্ছে। প্রথমে শাশুড়ি, তারপর মামা। কাল রাত থেকে মঞ্জিলদাকেও যে খুঁজে পাওয়া যায়নি, তার মানে সে পিশাচিনীর ভোগে পরিণত হয়েছে। রক্তসূত্রে সেও তো জোজোর মামা। আর ভাবতে পারল না মিলি। দরাম করে ঘরের দরজা জানালা খুলে যেতেই ঘরের মধ্যে কোত্থেকে যেন তিনটে দাঁড় কাক ঢুকে শুভঙ্করের মাথার ওপর ঘুরপাক খেতে লাগলো। ওদিকে একটা একটা করে প্রদীপ নিভে যাচ্ছে, আর ঘরের মধ্যে একটা অলৌকিক উজ্জ্বল লাল আলো আপনা থেকেই তৈরি হচ্ছে। ঠিক এমন সময় খোলা দরজায় দাঁড়িয়ে কোনো একটা ছায়া শরীর বলে উঠল, ভোগ ভোগ দিবি না আমাকে, ভোগ দে, ওরা ভোগ নিতে এসেছে। তার রক্ত জল করা খিলখিলে হাসি শুনে কেঁপে উঠল মিলি। এই স্বর আর কেউ চিনতে পারুক না পারুক, জোজোর গলার আওয়াজ বিকৃত হলেও জোজোর মা ঠিকই চিনে নিল। শেষ হলো আমাদের আজকের নিবেদন অঙ্কুর বরের রক্ত উপবিদ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অর্ণব। মঞ্জিল ও শুভঙ্করের ভূমিকায় মানব, রুদ্রচণ্ড ও উমাপ্রসাদ নিলয়, মিলি উষসী, বিনতা দেবী ও লক্ষ্মী শ্রেয়সী, ছায়ামূর্তি ও জোজোর ভূমিকায় অস্মিতা। বিশেষ সহায়তায় শুভ ও শাশ্বত। আপনাদের মতামত জানার জন্য এবার আমাদের অপেক্ষা। জানি নিরাশ হতে হবে না, আর খুব শিগগিরই আমরা চলে আসছি আরও একটি নতুন গল্প নিয়ে। নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের সাথে থাকবেন। নমস্কার।